হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো আজকে ক্লাস 11-এর বেঙ্গল বোর্ডের মহাকর্ষ সেম 2 এর মহাকর্ষ চ্যাপ্টারের পার্ট 2 পড়ব। পার্ট 1-এ আমরা মহাকর্ষ বল রিলেটেড জিনিসগুলো পড়েছি এবং তার রিলেটেড কিছু নিউমেরিক্যালস, আমি 3টে নিউমেরিক্যালস দিয়েছিলাম, সেইগুলো দেখেছি। পার্ট 2-এ পড়ব মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, সেই জিনিসগুলো দেখব। তো পার্ট 1 দেখে তবেই পার্ট 2-তে আয়, তবে তুই বুঝতে পারবি, আদারওয়াইজ বুঝতে একটু অসুবিধা হবে। এবং প্রত্যেকটা পার্টের শেষে আমি দুটো কি একটা করে নিউমেরিক্যালস দেবো, সেগুলো বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে উত্তর জানাবি। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। মহাকর্ষীয় ক্ষেত্র আর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ক্ষেত্র আলাদা জিনিস, ক্ষেত্র প্রাবল্য আলাদা জিনিস। এই সেম জিনিস, মানে মহাকর্ষীয় পড়ছিস তো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়তে হবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পড়তে হবে, সেগুলো 12-এ। ক্ষেত্র আর ক্ষেত্র প্রাবল্য এক জিনিস নয়। ক্ষেত্র মানে কি একটা অঞ্চল, আর প্রাবল্য মানে কি তীক্ষ্ণতা বা তীব্রতা, কতটা তীব্র, ইন্টেন্সিটি। এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য নিয়ে। এবার ক্ষেত্রটাকে আমি ডিফাইন করব। এবার কিছু কিছু জায়গায় আমি ক্ষেত্র বলে দিলে ভাববি ওটা ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্র কি? মহাকর্ষ বল নিয়ে আমরা পড়েছি কি না, এই মহাবিশ্বে দুটো স্থির বস্তু, অবশ্যই বিন্দু বস্তু, পরস্পরের রেসপেক্টে হতে হবে, তারা পরস্পরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাই কি মহাকর্ষ বল। মহাকর্ষীয় ক্ষেত্র মানে একটা বস্তু কণার চারিদিকে যতটা অঞ্চল জুড়ে এই মহাকর্ষীয় বলটা অনুভূত হয়, সেই ক্ষেত্রটাকে বা অঞ্চলটাকে আমরা কি বলি? মহাকর্ষীয় ক্ষেত্র। মানে একটা বস্তুর বা বস্তু কণার চারপাশে তাকে আকর্ষণ করবে, যত দূর পর্যন্ত আকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটাকে কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র। আর ক্ষেত্র প্রাবল্য কি? ওই মহাকর্ষীয় ক্ষেত্রে একটা বস্তু কণাকে রাখলে অন্য মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি, যেমন আমি একটা বস্তু, আমার চারিদিকে ক্ষেত্র আছে, তোদেরও আছে, তোদেরও আছে। এবার আমার মনে কর ক্ষেত্র কলকাতা পর্যন্ত আমাকে চেনে, তার মানে আমার ক্ষেত্র অনেকটা বেশি। একে ধর রাহুলকে শুধুমাত্র সোমেশ্বর বা মান্দারিয়ার ছেলেমেয়েরাই চেনে, কিংবা ম্যাক্সিমাম হলে আমতা, তার মানে ওর মহাকর্ষীয় ক্ষেত্র কি আমার থেকে কম। অ্যাজ এ রেজাল্ট ওর আন্ডারে, ওর পাশে যে কোনো একটা বস্তুকে রাখলে যতটা আকর্ষণ করবে, ও সেই বস্তুটাকে যতটা আকর্ষণ করবে, আমার সামনে রাখলে আরো বেশি আকর্ষণ করবে। মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? একটা বস্তু থাকলে তবেই তো হবে তার মহাকর্ষীয় ক্ষেত্র। আমার ক্ষেত্র কখন হবে? যখন আমি থাকবো তবেই তো হবে। আমি বাড়িতে না থাকলে তোরা পড়তে আসবি? তাহলে মাস কে? আমি, ভর আমি, তবেই আসবি, না হলে তো আসবি নি। তেমন একটা বস্তু কণা থাকলে তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে মহাকর্ষ বল অনুভূত হয়, তাকে সেই ক্ষেত্র বা অঞ্চলটাকে আমরা কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্র। বোঝা গেছে? ক্ষেত্র প্রাবল্য কি? ওই মহাকর্ষীয় ক্ষেত্রে, মানে অন্য একটা বস্তুর জন্য ক্ষেত্র রেডি আছে, সেই ক্ষেত্রের মধ্যে কোনো একটা বস্তু কণাকে আনলে সেই বস্তু কণার উপর যে মহাকর্ষ বল অ্যাপ্লাই হয়, একক ভরকে রাখতে হবে, তাকে বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। বুঝেছিস না বুঝিস? মানে আমি বাড়িতে থাকাকালীন সায়নদীপ এলো, স্যার আমি এটা বুঝতে পারিনি, বুঝিয়ে দিন। আমার জন্য ওর উপর ফোর্স লাগলো, আমার মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ও সেই ক্ষেত্রের মধ্যে এলো বলে একটা ফোর্স লাগলো, সেইটাকে আমরা বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ওর উপর যে ফোর্সটা লাগবে আমার দরুন, অবশ্যই সায়নদীপ কি একটা একক ভর। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য কিছু আমরা জিনিস কল্পনা করেছি, অ্যাজিউম করেছি, মানে দিস ইজ দ্য থিওরি। পরে আমরা মেকানিজমটা বুঝে নিয়ে সেইটা নিয়ে কাজ করব। মনে কর এইখানে একটা বোর্ডে দেখ বিন্দু ভর এঁকেছি, এটা কি
বিন্দু ভর, এম ভর। এইখান থেকে এই ভরটা থাকা মানে এর চারপাশে কি আছে? ফিল্ড আছে, ক্ষেত্র আছে, মহাকর্ষীয় ক্ষেত্র আছে। কোথা পর্যন্ত আছে? অসীম পর্যন্ত বিস্তৃত। কোথা পর্যন্ত? অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, এই বিন্দু ভর থেকে আর ডিস্টেন্স দূরে আমি একটা বিন্দু নিলাম, পি বিন্দু। এই পি বিন্দুতে কত ক্ষেত্র প্রাবল্য হবে? ক্ষেত্র কোথায় হয়? ক্ষেত্র প্রাবল্য কোথায় হয়? বিন্দুতে। ক্ষেত্র প্রাবল্য কোথায় হয়? বিন্দুতে। বল কোথায় লাগে? ভরের উপরে। ভরের উপরে লাগে। এইখানে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে, এই চারিদিকের বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে। যেমন ধর আমি একটা ভর, আমার এই জগদ্ধাত্রী পুজোর ওইখানটাতে একটা আমাদের বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে, আবার আরতি সঙ্গের ওইখানে ক্ষেত্র প্রাবল্য আছে ওই বিন্দুতে। এইদিকে আমাদের বিনা বিনা বাণী সঙ্গে ওইখানের বিন্দুতে একটা ক্ষেত্র প্রাবল্য আছে, সিটিসি বাস স্ট্যান্ড সেখানে একটা ক্ষেত্র প্রাবল্য আছে, 10 নম্বরের মোড় সেই বিন্দুতে একটা ক্ষেত্র প্রাবল্য আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? সেই জন্য ওই ক্ষেত্র প্রাবল্যটা আমার আছে বলে 10 নম্বরে যে ছেলেটা বা মেয়েটা আছে, স্টুডেন্টসটা, তারও তো ভর আছে, তার উপর আমার ফোর্স লাগছে, সে অ্যাট্রাক্টেড হয়ে এইখানে আসছে। বুঝেছিস না বুঝিনিস? এবার যত দূরে যাবে, ভর থেকে যত দূরে যাবে বিন্দুতে, সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কমবে না বাড়বে সেটা আমরা দেখবো। অবশ্যই কমবে। চুম্বক দেখেছিস তো? চুম্বক, চুম্বকের পাশে এরকম একটা চুম্বক রাখলে দেখবি লোহা কাছে রাখলে হুস করে চলে যায়, একটু দূরে করে দিলে আস্তে আস্তে, আর একটু দূরে আরো আস্তে আস্তে, তার মানে কি তার ক্ষেত্রটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? এই রকম সেম জিনিস এই বিন্দুতে, পি বিন্দুতে আর দূরত্ব দূরে, এমটা কি? অবশ্যই বিন্দু ভর বা ভরও হতে পারে, যে কোনো ভর, আমি এখানে বিন্দু ভরই ধরছি। পি বিন্দুতে যদি আমাকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করতে হয়, আমাদের থিওরি বলছে এখানে একটা টেস্ট মাস বসাতে হয়, টেস্ট ভর। কি বসাতে হবে? টেস্ট ভর, টেস্ট মাস বসাতে হবে। এই টেস্ট মাসের কিছু স্পেসিফিকেশন আছে, যে কি হয় সবসময় পজিটিভ, অবভিয়াসলি মাস পজিটিভ হয়, এর নিজস্ব কোনো ক্ষেত্র নেই। এরকম সম্ভব? যে কোনো ভর হলেই তার ক্ষেত্র থাকবে, ইমাজিন করা হয়েছে যে এর কোনো ইট ডাজ নট হ্যাভ own gravitational field. এখানে এম নট বলে আমি একটা ছোট্ট ভর লাগবে, একদম বিন্দু আকৃতির বিন্দু ভরকে রেখেছি, এ কে অ্যাট্রাক্ট করবে। তাহলে এর উপর কত ফোর্স পড়বে স্যার? এ বাবা, এর উপর কত ফোর্স পড়বে? এফ জি কত হবে? জি ইন্টু এম নট বাই আর স্কোয়ার, এই ফোর্সটাই পড়বে। এ কে কত ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে? কোন দিকে? কোন দিকে অ্যাট্রাক্ট করবে স্যার? এই দিকে। মশাটা জ্বালাচ্ছে। এইদিকে অ্যাট্রাক্ট করবে, দিস ইজ এফ জি। মানে আমি বলছি কার উপরে? এই টেস্ট ভরটার উপরে। বেশ, তাহলে বলছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কোথায়? পি বিন্দুতে। পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কার জন্য? এই ভরটার জন্য, ক্যাপিটাল এম ভরের জন্য। ক্ষেত্র প্রাবল্য একে ই দিয়ে লেখা হয়, ই ইজ ইকুয়াল টু এফ জি বাই টেস্ট মাস। কাকে বসিয়েছিস? কাকে বসিয়েছিস? ওই বিন্দুতে কাকে বসিয়েছিস? টেস্ট মাসকে। টেস্ট মাস
এটাই ফর্মুলা। তাহলে এই ই ইজ ইকুয়াল টু কত আসবে, জি এম এম নট বাই আর স্কোয়ার ইন্টু টেস্ট মাসে কত এম নট, ঘর চলে গেল এম নট, ই ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এটাকে করে দে পি পয়েন্টে। দেখে বুঝতে পারছি জি কি কনস্ট্যান্ট, এই মাসটা কনস্ট্যান্ট, সো ই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। মানে ইট অলসো ফলোস, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইট অলসো ফলোস ইনভার্স স্কোয়ার ল, ইনভার্স স্কোয়ার ল। মানে কি, যত দূরে যাবে তত ফিল্ড কমবে। কিভাবে কমবে, স্কোয়ারে কমবে, ইনভার্সলি স্কোয়ারে। 2 মিটার দূরে গেলে কত কমে যাবে, 4 গুণ কমে যাবে। যদি দ্বিগুণ দূরে চলে যায় 4 গুণ কমে যাবে। ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। বুঝেছিস? এবার শোন এইরকম ফর্মুলা, এবার মেকানিজম শোন কি করে করতে হয় কাজ। ফিল্ড কি করে বার, মানে ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য কি করে বার করতে হয়। যে কোনো একটা ভরের জন্য বারবার তুই এরকম ভাবে টেস্ট মাস বসিয়ে বসিয়ে দেখবি, সম্ভব নয় তো। যে কোনো একটা ভরের জন্য আর দূরত্ব দূরে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে, জি ইন্টু সেই ভর বাই দূরত্বের স্কোয়ার। তাই তো এসছে দেখ, জি ইন্টু ভর বাই দূরত্বের স্কোয়ার। তাহলে এইখান থেকে একটুখানি দেখ স্যার, এখন স্যার এই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এ তো ভেক্টর রাশি স্যার, এ তো ভেক্টর রাশি, তাহলে তো দিক আছে, এটা হচ্ছে মান। দিক কোন দিকে হবে, কোন দিকে হবে অয়ন বল দেখে একটু বুদ্ধি খাটিয়ে। এটা তো ফিল্ড ইন্টেন্সিটি, কোন দিকে হবে, এটা তো ভ্যালু বেরিয়েছে, কোন দিকে, ফোর্সের দিকে। কেন ফোর্সের দিকে, এইখানটা থেকে দেখ ভালো করে, ই ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস, তাই তো, ফোর্স বাই, ফোর্স ইজ আ ভেক্টর, ই ইজ আ ভেক্টর, মাস ইজ আ স্কেলার। তাহলে এফ সমান কত হবে, ই ইন্টু মাস। একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে প্রোডাক্ট কি আসে, গুণফলটা কি আসে, ভেক্টর। তখন এই দুটো ভেক্টর কি হয়ে যায়, সমান্তরাল ভেক্টর নয়, সমান্তরাল ভেক্টর। তার মানে ফোর্স কোন দিকে লাগছিল, এইদিকে, তার মানে ওই দিকেই ফিল্ড হয়ে যাবে, এই দিকেই কি হয়ে যাবে, মহাকর্ষীয় ক্ষেত্র ই এই দিকেই হবে। অ্যাকচুয়ালি ফোর্সের দিকেই নয়, মানে তুই বলছিস ছেলেটাকে তার এই বাবাটাকে পুরো ছেলের মতন দেখতে, ছেলেটাকে বাবার মতন দেখছি। অ্যাকচুয়ালি ফিল্ড ইজ দ্য রিজন, ফিল্ড ছিল বলে ফোর্স হয়েছে, তুই এমনি পড়তে আসিসনি, আমার ফিল্ড আছে বলে তুই ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে গেছিস। বুঝেছিস না বুঝিনিস? তাহলে ফোর্সের পেছনে কি, অ্যাকচুয়ালি ফোর্সটা কেন প্রডিউস হলো, ফিল্ডের জন্য। বুঝেছিস না বুঝিনিস? তার মানে ফিল্ড এই দিকে ছিল বলে ফোর্স ওই দিকে, এই দিকে ফোর্স আছে বলে ত্বরণও কি হবে এই দিকে, বেগ কোন দিকে এই দিকে, ভরবেগ কোন দিকে এই দিকে, সরণ কোন দিকে। বুঝছিস না বুঝিনিস? বুঝেছিস? তাহলে কোন বস্তুর ফিল্ড কোন দিকে হয়, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কি হয়, সবসময় ভরের দিকে, টুয়ার্ডস দ্য মাস। কোথায় হয়, বিন্দুতে হয়। ফোর্স কি করে বার করব, ফিল্ড বার করলেই হয়ে যাবে স্যার, ফিল্ড বার করলেই খেলা খতম। ফিল্ড বার হলো ওই বিন্দুতে, ওই বিন্দুতে যে মাসটা রাখবো তাকে দিয়ে গুণ করলেই কি পেয়ে যাবো, ফোর্স। মজা নেই, এসো। আগের দিন কি পড়েছি, আচ্ছা এইখানে মনে কর একটা m1 বস্তু ছিল, m1 ভরের, এইখান থেকে আর ডিস্টেন্স দূরে এটা পি বিন্দু। বল পি বিন্দুতে ফিল্ড কত, স্যার জি ইন্টু m1 বাই, এটাই হওয়ার কথা।
এখন যদি আমি এইখানে এই বিন্দুতে m2 ভরকে রাখি, তাহলে m2 ভরের উপর কত ফোর্স পড়বে? ফোর্স ইজ ইকুয়াল টু ফিল্ড ইনটু এইখানে মাস কত m2, তাহলে কি এলো জি m1 m2 বাই r স্কয়ার। ও আচ্ছা, ফিল্ড ইজ মাই বাপ। ফিল্ড বার করলে কি হয়ে যাবে? ফোর্স বেরিয়ে যাবে। তুই এখানে যা রাখবি দেখ, তাকে দিয়ে গুণ করে দে। তাহলে ফোর্স সমান কি? ফিল্ড ইনটু মাস। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইনটু সেই বিন্দুতে যে ভরটাকে রাখবি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কোথায় হয়? বিন্দুতে। বল কোথায় লাগে? সেই বিন্দুতে। সেই বিন্দুতে যে ভরকে রাখবি সেই ভরটার উপরে ফোর্সটা লাগবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বেশ, এইখান থেকে স্যার এই যে ই আর আর এর মধ্যে আমরা সম্পর্ক দেখেছি, এটাও কিরকম হবে? গ্রাফ কিরকম হবে স্যার? গ্রাফ আমি এইদিকে ইলেকট্রিক এই গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে নিচ্ছি, এইদিকে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আর এইদিকে কি? দূরত্ব। কিরকম হবে? ইনভার্স স্কয়ার। দূরত্ব যত বাড়বে ফিল্ড তত কমবে। একই জিনিস দেখ, ফোর্স অ্যাকচুয়ালি একে ফলো করছিল, ফিল্ডকে, বুঝছিস? ফিল্ডটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস। ফিল্ড ছিল বলে ফোর্স হয়েছে, না হলে হতো না। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? আচ্ছা, এরকম ভাবে আগের দিন তুই যেমন করেছিস, কোনো ভরের ওপর কি রেখেছিলিস? ফোর্স। আজকে সেইখানে ভর আর রাখবো নি, সেই বিন্দুতে ফিল্ড বার করতে পারবো। আচ্ছা, সেম ভাবে বল, ফিল্ডও কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি না ভেক্টর রাশি নয়? ভেক্টর রাশি। তাহলে এরও তো উপরিপাতের নীতি হবে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের উপরিপাতের নীতি। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি। স্যার এখানে আমরা সবাই আছি, সবার ফিল্ড আছে, তার মাঝখানে উপস্থিত রাহুল। রাহুলের তো ফোর্স অফ অ্যাট্রাকশন হবে, হবে না? ফিল্ড সবার তো ফিল্ড আছে, ওরও ফোর্স অফ অ্যাট্রাকশন ফিল্ড নানা দিকে হবে। ওদের রেজাল্টেন্ট মানে লব্ধিটাই কি হবে? নেট। আগের দিন যেমন লব্ধি বার করে করছিলি সেখানেও তাই ভাব। এইখানে একটা ভর আছে m1, এইখানে একটা ভর আছে m2, এইখানে একটা ভর আছে m3। এইটা হচ্ছে একটা বিন্দু, পি বিন্দু। তাহলে এইখানে কি হবে? এর জন্যও ফিল্ড হবে, এর জন্যও ফিল্ড হবে, এর জন্যও ফিল্ড হবে। হবে না? হবে না। এখন এইখানে দেখ, এর জন্য ফিল্ড এইদিকে মাসের দিকে, এইখানে এর দিকে, এইখানে এর দিকে, জয়েনিং লাইন বরাবর। তাহলে এইটার জন্য আমি ধরলুম E1, এটার জন্য ধরলুম E2, এটার জন্য ধরলুম E3। স্যার ভেক্টর, তাহলে নেট ফিল্ড কি হবে? ভেক্টর সাম। সো ই নেট ইজ ইকুয়াল টু E1 ভেক্টর যোগ E2 ভেক্টর যোগ E3। ভেক্টর যোগ চলতে থাকবে, ডট 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 ডট, যতগুলো দেবে। সেম আগের দিনের মতন সেম, শুধু আগের দিনে ফোর্স পড়েছিস, আজকে কি? ফিল্ড। ফিল্ড ফোর্স ইজ আ বাই প্রোডাক্ট অফ ফিল্ড। ক্ষেত্র প্রাবল্য ছিল বলে ওর উপর ফোর্সটা লেগেছে। এইখানে সবাই তোরা মাস, আমিও মাস, সব থেকে ফিল্ড কার স্ট্রং? রাহুল সব থেকে বেশি স্ট্রং ফিল্ড কার? তোরাও তো মাস, তোদেরও তো ফিল্ড আছে, আমারও ফিল্ড আছে। সব থেকে বেশি স্ট্রং ফিল্ড কার? বোর্ডটার। সবাই বোর্ডের দিকে দেখছিস, ওই আর কি, আমার দিকে মানেই তো বোর্ডের দিকে। সব থেকে বেশি ফিল্ড হচ্ছে বোর্ডটার। নেট সবার ফিল্ডের ডাইরেকশন এইদিকে, নেট এইদিকে। বুঝেছিস না বুঝিনিস? এইভাবে আমরা আগের দিনে যেরকম অঙ্ক করেছিলাম, ফোর্স বার করেছিলাম, আজকে সেরকম ভাবে ফিল্ড বার করব। আর ফিল্ড দিয়েই আমরা একটা নতুন টেকনিকের নিউমেরিক্যালস দেখবো, সেইটা থেকে ফোর্সও কাজ হয়ে যায়, ফোর্সের কাজও হয়ে যায়। দেখ,
আগের দিন সেম এরকম ডায়াগ্রাম দিয়ে দিয়েছিলাম। এবিসিডি একটা বর্গক্ষেত্র, এ বাহু বিশিষ্ট, যার 4টে শীর্ষবিন্দুতে আমি এম করে ভর রেখেছি, বিন্দু ভর। আগের দিন এই ও বিন্দুতে মানে সেন্টারে আমি একটা ভর রেখেছিলাম, তার উপরে কি ব্যবহার করেছিলাম? বল, মহাকর্ষ বল। আজকে এই ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করবো, সেটাই বার করতে দিয়েছে না। ও বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করবো। তাহলে প্রত্যেকটার জন্য ক্ষেত্র প্রাবল্য হবে এই বিন্দুতে। আচ্ছা, ফার্স্টে ভাব এই এম ভরের জন্য এইখানে একটা চৌম্বক ক্ষেত্র হবে, এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য হবে। কোন দিকে হয়? ভরের দিকে। এর জন্য একটা হবে এই দিকে, এর জন্য একটা হবে এই দিকে, এই ভরটার জন্য, এই ভরটার জন্য আবার এই দিকে। আমি ধরলুম দিস ইজ E1, দিস ইজ E2, দিস ইজ E3, দিস ইজ, আচ্ছা এক কাজ কর, পরপর নিয়ে নে। দিস ইজ E2, দিস ইজ E3, দিস ইজ E4। এবার দেখ, আগের দিন করেছিলিস এটা সিমেট্রিক, তাহলে সেন্টারে যাই ভর রাখতুম তার উপরে ফোর্স কত হতো? 0 হতো না হতো নি? তাহলে ফিল্ড কি 0 হবে? ফিল্ড 0ই হবে। কেন স্যার? ই ইজ ইকুয়াল টু এফ বাই মাস ছিল না ছিলুন? ছিল না ছিলুন? তার মানে এফ সমান কি হতো? ই ইন্টু মাস। হ্যাঁ স্যার, মাস তো নন জিরো, তার মানে ফিল্ড জিরো ছিল, ওই জন্যই ফোর্স জিরো হচ্ছিল। মাস তো নন জিরো, ফিল্ড জিরো ছিল, সেই জন্য ফোর্স জিরো হচ্ছিল। তার মানে ফিল্ড এখানে কত হবে দেখা যাক। E1 কত হবে বল? E1 কত হবে? জি ইন্টু মাস এম, দূরত্ব কত? a/√2, a/√2 হোল স্কোয়ার। কোন দিকে? এই দিকে। E3টা দেখ, E3 কত? জি ইন্টু মাস এম, দূরত্ব কোনটা? এইটা, a/√2 তার হোল স্কোয়ার। এই যে ওসি, ওবি, ওএ, ওডি সব তো সেম। দেখ এইটা কি উল্টো দিকে, দুটো সেম নয়? এলিমিনেটেড। সেম ভাবে কি হবে? এটাও এলিমিনেটেড হয়ে যাবে। তাহলে ফিল্ড অ্যাট ও কত হচ্ছে? 0। তার মানে সিমেট্রিক ফিগার হলে সেন্টারে কত হয় ফিল্ড? 0। সেই জন্য ওইখানে যাই ভর রাখিস কি হয়ে যায়? তার বলটা, ভরের উপর বল কত হয়ে যায়? 0। শোন এবার, অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে আমরা কেন যাই? অনুষ্ঠান বাড়িতে ছেলেরা যায় ডিওড্রেন্ট, ড্রেস পরে। কেন? ভালো ড্রেস লাগিয়ে কেন যায়? ফিল্ড বাড়িয়ে নিয়ে যায়, তাই তো, যাতে সবাই দেখে। মেয়েরাও তাই, সেজে গুজে ভালো করে যায়। কেন যায়? তাদের ফিল্ডকে স্ট্রং করে নিয়ে যায়। কিন্তু বিয়ে বাড়িতে এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়ালে কোনো ফিল্ড ক্রিয়াই করবে না, সেখানে ফিল্ড 0, কেউ দেখবে না। কোথায়? রাঁধুনির পাশে। রাঁধুনির পাশে গরম, ওইখানে মেয়েরা গেলেই মেকআপ গলে যাবে, আর ছেলেরা গেলেই দরদর দরদর করে ঘামবে। তখন আর বডি ডিওড্রেন্টের গ্যাস বেরোবে না, তখন ঘামের গন্ধ বেরোবে। তো স্যার, রাঁধুনির কাছে যে জায়গাটা, এখানে ফিল্ড 0। ওইখানে যত সুন্দরী মেয়েকেই রেখে দে, কেউ দেখবে না। যত সুন্দর ছেলেকেই রাখিস, কেউ দেখবে না। তেমন সিমেট্রিক কনফিগারেশনের সেন্টারে কি হয়? সেন্টারের বিন্দুটাতে কি হয়ে যায়? ফিল্ড 0 হয়ে যায়। ওই জন্য এখানে যাকেই রাখিস, পৃথিবী সূর্য যাকেই নিয়ে এসে রেখে দিস, ফোর্স কত হবে? 0। কেন? অ্যাট দ্যাট পয়েন্ট ফিল্ড ইজ 0, ফিল্ড ইন্টেন্সিটি 0। ওই জন্য। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এরকম ভাবে তোকে নিউমেরিক্যালস দেয়। আরো অনেক নিউমেরিক্যালস হবে, আমি দুটো শেষে দিয়ে দেবো কোশ্চেন, যেগুলো বাড়ি থেকে করে আনবি এখন। আর বাড়িতে গিয়ে এরকম ভাবে ভাববি, তুই আজ ফিল্ড বার করলি, আগের দিন ফোর্স বার করেছিস, সেম পয়েন্টে সেম একটা ভরকে রেখে ফিল্ড দিয়ে গুণ করে দিবি, ফোর্স আসছে কিনা মিলিয়ে রেখে নিবি। তখন তোর মনে হবে হ্যাঁ তাই তো, যা বলছিল তাই হচ্ছে। আচ্ছা, এখন ভাব, দুটো খুব ভালো বন্ধু সাম্যাবস্থায় ছিল,
খুব ভালো বন্ধু, বন্ধু হতে পারে বা বান্ধবীও হতে পারে বা একজন মেয়ে একজন ছেলে এরকমও হতে পারে। সাম্যাবস্থায় মানে ধর অনন্যা আর আমাদের নিশা ভালো বন্ধু, এ যা কিছু হয় ওকে বলে, ওর যা কিছু হয় একে বলে। এরা তার মানে কি সাম্যাবস্থায় আছে, কোনো ঝামেলা ঝঞ্ঝাট আছে? মাঝখান দিয়ে সাথী রানী সাঁতরা এসে দুজনের সঙ্গে বন্ধুত্ব করেছে। অশান্তি হবে না? হবে না। নাও হতে পারে, ও যদি ওর জায়গাটা মেনটেন করে, তার মানে একটা পার্টিকুলার ও যদি স্পেসে দাঁড়ায় তাহলে সাম্যাবস্থায় থাকবে তিনজনেই, না হলে কেউই সাম্যাবস্থা থাকবে না। এখন এ ওকে দুটো মেসেজ করলে, ও ওকে একটা মেসেজ করলো, পরের দিন ও এসে বললো, ব্যাস অশান্তি শুরু হবে না? হবে না। কিন্তু ও যদি একটা মেসেজ একে আর একটা মেসেজ একে করে, কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে না। মানে একটা পার্টিকুলার স্পেস আছে, কোন অবস্থানে একটা তৃতীয় আধান, এই তৃতীয় ভর এলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটা আমরা ফিল্ড দিয়ে দেখব। কারণ ফিল্ডে যে বিন্দুতে ফিল্ড হবে সেইখানে ভর রেখে দিলে তো কাজ হয়ে গেল, বলটা পেয়ে যাব। হেডিং মারো, হেডিং মারো। স্যার আমি এখানে দুটো মাস এঁকেছি, একটা M1 মাস, একটা M2 ভর, দুটো ভর, তারা পরস্পর থেকে r ডিস্টেন্স দূরে আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? r। হ্যাঁ, দুজনেই বিন্দু ভর। কোন অবস্থানে মানে কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? যে বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে সেইখানে যদি একটা তৃতীয় ভরকে আনি, সেই তৃতীয় ভরের উপর বলও কত হবে? শূন্য হয়ে যাবে। তার মানে একই ঢিলে দুটো পাখি। বল দিয়ে বললে আমরা এরকম ভাবেই করব। দেখ, এতে ফিল্ড আছে, এরও ফিল্ড আছে, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আছে, এরও আছে, নিশ্চয়ই একটা জায়গায় জিরো, কারণ এর ক্ষেত্রে ফিল্ড কোন দিকে? এর দিকে। আর ওর ক্ষেত্রে ফিল্ড কোন দিকে? এদিকে। এলিমিনেট করার চান্সেস আছে। এইখানে কি কন্ডিশন? দুটো তোকে জিনিস ধরতে হবে। একটা হচ্ছে, আমি এখানে ধরছি M1টা ছোট ভর, আর M2টা বড় ভর, মানে বেশি ভর। M1টা ছোট, M2টা বড়। এখন দেখ, ফিল্ডের জায়গায় দেখেছিলিস যেটা, দূরত্ব যত বাড়বে ফিল্ড তত কমবে। এখন আর ভর যত বাড়বে তত ফিল্ড বাড়বে, G*M ছিল। এখন যেহেতু এর ভর কম, তাহলে পয়েন্টটা যেখানে হবে একটু এর দিক ঘেঁষে হবে না? হিসেব মতো এর কাছে রাখতে হবে, তবে দূরত্ব কম হলে ফিল্ড বাড়বে। আর এর যেহেতু ভর বেশি, এর দূরত্ব বাড়িয়ে দেবো, ফিল্ড কমে যাবে, তবেই পরস্পরকে এলিমিনেট করতে পারবে। বুঝছিস না বুঝিনিস? সেক্ষেত্রে আমি ধরছি এই পি বিন্দুতে এটাকে এ বিন্দু দিয়ে দে, এটাকে বি বিন্দু দিয়ে দে। পি বিন্দুতে ফিল্ড জিরো। কোথায়? ধরি M1 থেকে x দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়। আমি ধরলুম যে M1 থেকে x দূরে, তার মানে এই দূরত্বটা কত? x। এই দূরত্বটা কত? x। এটা হচ্ছে x দূরত্ব, দিস ইজ x। তাহলে আমায় বল এই দূরত্বটা কত হবে? r-x, তাই নয়? তাহলে এই দূরত্বটা কত হবে? r-x, তাই তো হবে রে। এটা যদি x হয় তাহলে এই দূরত্বটা কত? r-x। এখন পি বিন্দুতে M1 ভরের জন্য একটা ফিল্ড হবে, দেখো M1 ভরের দরুন পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, E1, আমি নাম দিলাম E1, কত হবে?
স্যার জি ইন্টু মাস, মাস কত m1, জি ইন্টু ভর ইন্টু বাই দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত এক্স, এক্স এর স্কোয়ার। কোন দিকে, কোন দিকে বলো, ভরের দিকে, তার মানে এই দিকে E1, তাই নয়, দিস ইজ E1, তার মানে কোন দিকে লিখবো, পি এ বরাবর। সেম ভাবে M2 ভরের দরুন, M2 ভরের দরুন পি বিন্দুতে, পি বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, আচ্ছা মহাকর্ষের জায়গায় যদি ইলেকট্রিক বলে দিই বুঝে যাবি মহাকর্ষ, ক্ষেত্র প্রাবল্য, এটাকে আমি E2 ধরছি, E2 সমান কি, জি ইন্টু মাস, কত ভর কত M, বাই দূরত্ব কত r মাইনাস এক্স, তার হোল স্কোয়ার। কোন দিকে, কোন দিকে, ভরের দিকে, এই দিকে, দিস ইজ E2, পি বি বরাবর। তবেই তো এলিমিনেট করবে। এবার তুই কি ধরেছিস, পি বিন্দুতে ফিল্ড শূন্য, নেট ফিল্ড, মোট বা লব্ধি যদি তড়িৎ এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, তার মানে নিশ্চয়ই এইটার এটা সমান। শর্তানুযায়ী, শর্তানুযায়ী E1 ইজ ইকুয়াল টু E2, কেন, তারা বিপরীত দিকে তো, সেই জন্য তো এলিমিনেট করছে। তাহলে E1 কত আছে, জি M1 বাই এক্স এর স্কোয়ার, জি M2 বাই আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার, জি আর জি ঘর গেল। তাহলে এইখান থেকে কি পাবো, এটাকে এইদিকে করে দে, আর মাইনাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু M2 বাই M1, এদিকে স্কোয়ার হবে, এদিকে স্কোয়ার হবে, আমি স্কোয়ার তুলে এইখানে রুট করে দিলুম আর এইখানে রুট করে দিলুম, হবে, হবে, কোনাকুনি গুণ কর, আর ইন্টু রুট M1 মাইনাস এক্স ইন্টু রুট M1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু রুট M2। তাহলে এক্সটাকে ওইদিকে নিয়ে চলে যাই, নেক্সট পেজে আয়, এক্সটা কমন চলে গেল, রুট ওভার M2 প্লাস রুট ওভার M1, আর ওইদিকে ছিল আর রুট M1, তাহলে এক্স সমান কত হলো, রুট M1 বা M1ই ছিল তো, না M2 ছিল রে, M1, রুট M1 বাই রুট M2 প্লাস রুট M1 ইন্টু আর। এই ফর্মুলাটা মুখস্থ রেখে দিবি, কোন বিন্দুতে বললে, ওই বিন্দুতে ফোর্সও শূন্য, তড়িৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। যেমন ধর তোকে এইখানে বললো, এখানে M1 M2 দেয়া আছে, হ্যাঁ অবশ্যই এই দূরত্বটা কোথা থেকে, ছোট ভরটা থেকে, ছোট ভরটা থেকে, বড় ভর থেকে যদি বলে তাহলে আর মাইনাস এক্স করতে হবে। এখন তোকে বললো যে এই ভরটা, এইটা 2, এটা 4, এটা 2m, এটা 4m, তাহলে তখন কি হবে, ডাইরেক্ট এখানে বসা, এটা 2 রুট 2 আর এটা কত, রুট 2 প্লাস রুট 4, রুট 4 মানে রুট 2 ইন্টু রুট 2, রুট 4 মানে কি রুট 2 ইন্টু রুট 2, তাহলে রুট 2টা কমন নিয়ে নে, রুট 2 কেটে বেরিয়ে গেল, রুট 2 প্লাস রুট 2 কত, 2 রুট 2, রুট 2টা কমন, ও সরি এখানে 1 প্লাস রুট 2, সব থেকে ভালো তুই নে 4 আর 9 নে, এটা 4 তার মানে 2, এটা 9 মানে 3, আর এটা 2, 4 মানে 2, তাহলে কত হলো 2/5, এম তো কেটে চলে যাবে, 2/5 ইন্টু আর, কোথা থেকে কোথা, ছোটটা থেকে, যদি বড়টা থেকে বলে তাহলে আর মাইনাস 2/5 ইন্টু আর, ছোট থেকে, এইটা কোথা থেকে, ছোট ভরটা থেকে দূরত্ব। বুঝেছিস না বুঝিনিস, এইটা ডাইরেক্ট থিওরি আকারে দিয়ে দেয়, ডাইরেক্ট ফিল্ড দিয়ে দেয় থিওরি আকারে, বুঝতে পেরেছিস? তো এইটা করলেই তোর কোন পজিশনে ফিল্ড জিরো, কোন পজিশনে ফোর্স জিরো সেইটা। আর একটা দেয়, এরকম মাস দিয়ে দিয়েছে তো,
এদের মাঝখানে যে কোনো একটা অবস্থানে অন্য একটা মাস রেখে দেবে, বলবে কখন তিনজনে ইকুইলিব্রিয়ামে থাকবে। তখন কি করবি, যে কোনো একটা ধারের উপরে, যে কোনো একটা ধারের মাসের উপরে ফোর্স বার করবি, যে কোনো একটা ধারের মাসের উপরে ফোর্স বার করবি, এর জন্য ফোর্স, এর জন্য ফোর্স, দুজনের ফোর্সকে ইকুয়াল করে দিবি, অঙ্ক মিলে যাবে। হয়েছে? এটা কোনো একটা মানে আমাদের রামকৃষ্ণ মিশনের কোশ্চেনে আমি দেখছি, বুঝছিস না বুঝিনিস? ওটা আলাদা প্যাটার্ন, যেগুলো যেই ফেইতে দেয়, বুঝতে পেরেছিস? তোর কাজ একটাই, তখন তোকে তখন ভর দিয়ে দেবে, এইখানে একটা ভর, তাহলে এই ভরের জন্য এর উপরে ফোর্স পড়বে, এই ভরের জন্য এর উপরে ফোর্স পড়বে, সেই দুটো ভর সমান হলে তবেই তো একই হবে, ইকুইলিব্রিয়ামে থাকবে তিনজনে, তবেই তো সাম্যাবস্থায় থাকবে। এইটা করতে হবে, দুটোকে ফোর্স বার করে সমান করে দিতে হবে। হয়েছে? চল টোকো। এরপরে আছে কোনো একটা ভরের জন্য, পৃথিবীর জন্য দেখবো এবার। স্যার ক্যাপিটাল জি মানে কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক। আর স্মল জি মানে অভিকর্ষজ ত্বরণ। অ্যাকচুয়ালি আমরা যেটাকে অভিকর্ষজ ত্বরণ বলি পৃথিবীর, ওটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র, ওটা হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবার জানতে পারো তো ক্যাপিটাল জি আর স্মল জি এর মধ্যে সম্পর্ক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখানে আমি একটা পৃথিবী নিয়েছি, পৃথিবীটাকে আমরা সম্পূর্ণ গোলক পরিকল্পনা করছি, কি সম্পূর্ণ গোলক। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, আর পৃথিবীর ভর হচ্ছে এম। হয়েছে? ধরি পৃথিবীর ব্যাস, ধরতে হবে না এমনি দেখ, পৃথিবীর ভর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম ও ব্যাসার্ধ ক্যাপিটাল আর। পৃথিবী পৃষ্ঠ থেকে, পৃথিবী পৃষ্ঠ থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব দূরে আমি একটা এম মাসের বস্তু রেখেছি, এম ভরের। কোথা থেকে? পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তার মানে আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ বলতে পারি। পৃথিবীর কেন্দ্র থেকে ভরটা পর্যন্ত দূরত্ব কত? স্মল আর। আমি বারংবার বলেছিলাম দ্য ডিস্টেন্স শুড বি কেপ্ট ফ্রম সেন্টার টু সেন্টার, সেই জন্য সেন্টার থেকে নিয়েছি ডিস্টেন্স। পৃথিবীর কেন্দ্র থেকে, লিখে নে না হলে ভুলে যাবি, পৃথিবীর কেন্দ্র থেকে আর উচ্চতায়, আর উচ্চতায় এম ভরের বস্তু উপস্থিত, এম ভরের বস্তু আছে। এখন স্যার একে, এর ওজন আছে তো, এই এম ভরটার উপর ওজন আছে না নেই? এম ভরটার ওজন নেই, কোন দিকে? টুয়ার্ডস দ্য আর্থ সেন্টার। আচ্ছা, তার মানে এর ওজন এই, এর ওজন এইটা, এটাই ওজন। তার মানে এম ভরের বস্তুর ওজন কত? এম ইন্টু ছোট জি। অ্যাকচুয়ালি এই যে ওজন তুই যেটাকে বলছিস এম জি, পৃথিবী ওর উপর কি করছে? মহাকর্ষ বল লাগাচ্ছে না? পৃথিবী ওর উপর মহাকর্ষ বল লাগাচ্ছে না? তাহলে পৃথিবী কর্তৃক এম ভরের বস্তুর উপর, এম ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল মহাকর্ষ বল, ক্রিয়াশীল মহাকর্ষ বল এফ, সেটা কত? জি ইন্টু পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর বাই তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ছোট আর এর স্কয়ার। এটাই তো ওজন। এই আমার ওজন মানে কি? এমজি।
অ্যাকচুয়ালি আমাকে পৃথিবী কি করছে, মহাকর্ষ বল দ্বারা তো টানছে, তার মানে এই ওজনটাই কি মহাকর্ষ বল। অর্থাৎ অর্থাৎ এই দুটো ফোর্স সমান, mg ইজ ইকুয়াল টু জি এম এম বাই ছোট আর এর স্কোয়ার। তাহলে এই এম ঘ্যাচাংফু, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, যেখানে এমটা কি কনস্ট্যান্ট, পৃথিবীর ভর, জি ক্যাপিটাল জি কনস্ট্যান্ট, আরটা কি ভ্যারিয়েবল। সো উই ক্যান সে দ্যাট জি ইজ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। কে ছিল 1/r স্কয়ারের প্রপোর্শনাল? ফিল্ড, মহাকর্ষীয় ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি জি হচ্ছে কি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রফল। তুই দেখ মহাকর্ষীয় ক্ষেত্রফলের এই যে জি এম, এইটা দেখ জি কত আসে মিটার পার সেকেন্ড স্কয়ার, ওটাও তাই আসবে, বুঝতে পেরেছিস? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রফলের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। ডাইমেনশন বলে দিতে পারবি, মানে মাত্রীয় সংকেত বলে দিতে পারবি। এটাই হচ্ছে জি আর এটার মধ্যে সম্পর্ক হয়েছে। এবার যদি তার মানে এই ভরটার উপরে এই বিন্দুতে এই পৃথিবীর জন্য ফিল্ড ছিল, এই বিন্দুতে পৃথিবীর জন্য ফিল্ড ছিল, সেটা কত জিএম বাই আর স্কোয়ার। যখনই ওইখানে এম বস্তুকে রেখেছিস, ওই এম বস্তুটার উপরে কি বললো ফোর্স, সেই ফোর্সটা কত জিএম বাই আর স্কোয়ার। বুঝেছিস না বুঝিনিস নিশা? বুঝতে পেরেছিস? আচ্ছা, এই হচ্ছে জি। আর এইখান থেকে তার মানে পেলুম পৃথিবীর ক্ষেত্রে ফর আর্থ, পৃথিবীর জন্য পৃথিবী পৃষ্ঠে মানে বস্তুটা কোথায় আছে, এইখানে বস্তুটা কোথায় আছে, পৃথিবী পৃষ্ঠে আছে। সেক্ষেত্রে বল জি সমান কত হবে, জি এম, তাই তো হয় পৃথিবীর জন্য দেখছি তো, দূরত্বটার স্মল আর না ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর স্কয়ার, এন্ড দিস ইজ কনস্ট্যান্ট। জি এর ভ্যালু বসা, পৃথিবীর ভর বসা, পৃথিবীর ব্যাসার্ধের স্কয়ার বসা, জি উইল কাম আউট অ্যাজ 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে পৃথিবী পৃষ্ঠেতে জি এর ভ্যালু কত, এটাই তো ছিল, সেটা অ্যাকচুয়াল কত জিএম বাই আর স্কয়ার। তার মানে আমি এখান থেকে বলতে পারি জি ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জি আর স্কয়ার। এবার পৃথিবীর জন্য আই এম ইউজিং ই, দিস ইজ ফর আর্থ, তাহলে অন্য কোন প্ল্যানেটে জি ফর দ্যাট প্ল্যানেট ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল জি, দ্যাট ইজ সেম ফর এভরিওয়্যার, সমস্ত জায়গার জন্য সেম, মাস অফ দ্যাট প্ল্যানেট বাই রেডিয়াস এ স্কয়ার, সেই প্ল্যানেটের রেডিয়াস এ স্কয়ার। মানে অন্য কোন গ্রহের জন্য জি for that planet is equal to g mass of that planet by radius of that planet এর স্কয়ার হয়েছে। ওই জন্য চাঁদের কি মাস কম, এমনি জি কমে গেল, আবার রেডিয়াসটাও সেরকম খুব বেশি নয়, স্কয়ার আছে আরো কম, আরো কমে যাচ্ছে, অনেক রেডিয়াসের ব্যাপার আছে, মাসটা অনেক কম, সেই জন্য ওইখানে জি কি হয়ে যায়, জি কত হয়ে যায় 6 গুণ কমে যায় না, কমে যায় না? তার মানে সেই অনুযায়ী তাদের মাস আর রেডিয়াসটার আলাদা আলাদা, বিভিন্ন প্ল্যানেটে বিভিন্ন। এবার যে আর্থের জন্য গ্র্যাভিটিকে দেখলুম, বা আর্থের যে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রফল বলল, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে চেঞ্জ হয়, গভীরতার সাথে সাথে চেঞ্জ হয়, পৃথিবী যে ঘুরছে তার জন্য চেঞ্জ হয়। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এই তিনটে কেস আমাদেরকে আলোচনা করতে হবে, যার মধ্যে একটা তোরা পড়ে ফেলেছিস, আহ্নিক গতির জন্য।
যেটা পড়ে ফেলেছিস আর পড়তে হবে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে। একটা উচ্চতা বৃদ্ধি, উচ্চতা যত বাড়বে তত ফিল্ড কমবে, জি এর ভ্যালু কমবে। গ্রাউন্ডে মানে ডেপথে যত যাবে, গভীরতায় যত যাবে তত ফিল্ড কমবে, মানে জি এর ভ্যালু তত কমবে। হয়েছে। সেন্টারে হলেই, দেখ পৃথিবীর সেন্টারে যদি আসিস, ডিস্টেন্স তো নেই, জিরো, সামথিং বাই জিরো মানে কি অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, আমরা ধরে নিয়েছি জিরো, জিরো ধরে নিয়েছি সেন্টারে। হয়েছে। সারফেসে ম্যাক্সিমাম, সারফেসের ভিতরে গেলেও কমবে, বাইরে গেলেও কমবে, কিন্তু কিরকম ভাবে কমবে সেইটা দেখবো উইথ গ্রাফ। হয়েছে। পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয় করব। 3 স্টার মেরে দেয় পরীক্ষাতে, বিশাল ইম্পর্টেন্ট, 3 স্টার 2 মার্কসের কোশ্চেন দেয়, ঠিক আছে। পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। এখন পৃথিবীর গড় ঘনত্ব আমরা একটা ধরেছি যে কনস্ট্যান্ট, কত কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি পৃথিবীর ঘনত্ব কি সব জায়গায় সমান? সব জায়গায় সমান না। যদি সমান হতো তাহলে এইখানেও মাটি খুললেই সোনা পাওয়া যেত। সব জায়গায় সোনার খাদান থাকে বা হীরের খাদান থাকে? থাকে না। তো সব জায়গার গড় ঘনত্বগুলোকে কাউন্ট করে একটা এক্সপেরিমেন্টালি সেটাকে একটা গড় করা হয়েছে, সেই গড় ঘনত্বটা আমরা বার করব, ক্যালকুলেট করব। তার জন্য পৃথিবী কিন্তু গোলাকার নয়। এখন আমরা যা পড়বো, পৃথিবীকে একটা সুষম গোলক ধরে পড়বো। কি পড়বো? পৃথিবী একটা গোলক এই ধরে পড়বো। তো পৃথিবীকে যদি একটা সুষম গোলক ধরা হয়, ধরি পৃথিবী একটি গোলক যার ব্যাসার্ধ আর, এর মান আমরা জানি, আর সমান কত? 6400 কিলোমিটার। তাকে মিটারে নিয়ে চলে যেতে পারবো আরামসে। আচ্ছা, পৃথিবীর ভর আমরা ধরি পৃথিবীর গড় ঘনত্ব রো। পৃথিবীর ঘনত্ব কত? রো। এইখানের এই কোশ্চেনটা তোকে অন্যভাবেও ঘুরিয়ে দিতে পারে, সেটা দেখবো লাস্টে বলছি কিরকম ভাবে দিতে পারে। তাহলে পৃথিবী যদি গোলক হয় তাহলে পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন 4/3 পাই আর কিউব। ইয়েস স্যার। তাহলে পৃথিবীর ভর কত হবে? ভর সমান কি হয়? আয়তন ইন্টু ঘনত্ব। পৃথিবীর ভর মানে কি? আয়তন ইন্টু ঘনত্ব। আমি এই ভরটাকে এম দিয়ে লিখছি, এম দ্যাট ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব লিখতে পারবো। আচ্ছা, এখন পৃথিবীর যে মহাকর্ষীয় ক্ষেত্র বা অভিকর্ষজ ত্বরণ, তার তো মান আমি জানি, দ্যাট ইজ ফিক্সড। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, অবশ্যই ভূপৃষ্ঠে। অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। এটাই তো ছিল গো। তাহলে পৃথিবী পৃষ্ঠে, তাহলে এইখান থেকে বল জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি, এম মানে কত বেরিয়েছে? 4/3 পাই আর কিউব রো বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এইখান থেকে জি ইজ ইকুয়াল টু 4g পাই আর রো বাই আর স্কোয়ার তো কেটে গেছে। এটাকে একটু ভালো করে লিখতো, 4/3
জি পাই আর রো। তাহলে রো সমান কত হলো 3g ছোট জি বাই 4 ক্যাপিটাল জি পাই আর। এইটা নয়, এটা নয় স্যার 3 ইজ আ কনস্ট্যান্ট। কি 3 is constant, 4 is constant, capital G constant, pi constant, capital R constant. So we can say that rho is proportional to G. মানে যেখানে G এর পরিবর্তন হবে সেইখানে আমাদের ঘনত্বেরও পরিবর্তন হবে। আমরা যদি এর ভ্যালুগুলো বসাই, রো ইজ ইকুয়াল টু 3 ইন্টু জি এর মান 9.8 এসআইতে 9.81, 4 ইন্টু জি এর ভ্যালু কত এসআইতে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু পাই কত 3.14 ইন্টু আর কত 6400 কিলোমিটার। তার মানে আমি লিখতে পারি 64 ইন্টু 10⁵ মিটার। এইটাকে ক্যালকুলেশন করলে রো আসবে প্রায় 5500 কেজি পার মিটার কিউব, আর রো সিজিএসে আসবে 5.5 গ্রাম পার সেমি কিউব। এটাই হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব। এই ভ্যালুগুলো বসালে এটা আসবে ক্যালকুলেট করে প্রায় কাছাকাছি হয়েছে। তার মানে দেখ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ ঘনত্বের উপর নির্ভরশীল। তাহলে এদের যদি গ্রাফ দেখি, এদের দুজনের যদি গ্রাফ দেখি কিরকম হবে, চলো গ্রাফ দেখো, গ্রাফটা দেখে নে আগে। এদের দুজনের যদি গ্রাফ দেখিস কিরকম হবে, স্যার এইদিকে আমি জি নিচ্ছি, এইদিকে জি আর এইদিকে রো। এইদিকে আমি জি নিচ্ছি মানে অভিকর্ষজ ত্বরণ, আর এদিকে ঘনত্ব কিরকম আছে, সমানুপাত আছে। মূল বিন্দুগামী সরল রেখা হবে। কি হবে, মূল বিন্দুগামী সরল রেখা। স্যার এই পৃথিবীর গড় ঘনত্ব বার করতে দেয় 2 মার্কসে, আর নয়তো তোকে দেখাতে বলে এইখান থেকে যে পৃথিবীর গড় ঘনত্ব পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সমানুপাত দেখাও। হয়েছে, প্রচুর থিওরি আছে, পড়ে বুঝে প্র্যাকটিস করতে থাকে এখন থেকে, না হলে পরীক্ষার একদিন দুদিন আগে পুরো যদি না তোর কমপ্লিট থাকে রিভাইজ করার টাইম পাবিনি, কিচ্ছু বুঝতে পারবি না, তখন তোর মাথা ভারী হয়ে যাবে। অনেক থিওরি আছে। হয়েছে, চলো তবু দেখ। তাহলে ওইখান পর্যন্ত আমরা পড়লাম। ফার্স্ট প্রবলেম হচ্ছে এইখানে একটা বর্গক্ষেত্র দিয়েছি আমি, বর্গক্ষেত্রের 3টে শীর্ষবিন্দুতে আমি ভর দিয়েছি। এই শীর্ষবিন্দু মানে বিতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা তোকে বার করতে হবে। শুধু ক্ষেত্র প্রাবল্যের মান নয়, দিকটাও বার করবি। সেম ভাবে 2 নম্বর কোশ্চেনে আমি একটা ত্রিভুজ দিয়েছি, ত্রিভুজের দুটো শীর্ষবিন্দু এ আর বিতে আমি দুটো বিভিন্ন ভর দিয়েছি। সি বিন্দুতে কত মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মান হবে সেটা বার করবি। তো এটা ফার্স্ট কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেন। তোরা স্ক্রিনশট নিয়ে নিতে পারিস বাড়িতে করার জন্য, করে আমাকে উত্তর কমেন্ট জানাবি। 3 নম্বর কোশ্চেন, চাঁদের ভর পৃথিবীর ভরের এত অংশ এবং ব্যাস, চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের এত অংশ, চন্দ্রপৃষ্ঠ ও পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান তুলনা করো। এটা হচ্ছে থার্ড কোশ্চেন। তো এই 3টে কোশ্চেন তোমাদের হোম টাস্ক, তোরা করে আমাকে কমেন্ট সেকশানে তোদের উত্তর জানাবি। আমি ডেফিনেটলি তোকে কমেন্টে উত্তর বলে দেবো যে তোর উত্তর ঠিক আছে না ভুল আছে। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা পড়ব উচ্চতার সঙ্গে গভীরতার সঙ্গে এবং পৃথিবীর নিজের আহ্নিক গতির জন্যে যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় সেইগুলো দেখব, উইথ গ্রাফ আমরা দেখব। ঠিক আছে, তো আজকের এই ক্লাস ছিল। তো চলো ভালো করে পড়াশোনা করো, বারংবার বলছি পার্ট 1 দেখে পার্ট 2তে আয়, তোর কনসেপ্ট ক্লিয়ার হবেই হবে। তো চলো এই পর্যন্তই থাকলো, টাটা।